ट्रेन भी आ रही है देखो। तुम उधर ही जाओगे अभी। এই বিস্কুটটাই খাওয়া যাক, এটা খেয়ে থাকতে হবে মনে হয় আজকে সারাদিন। আমার হয়ে গেল বিকাল হচ্ছে, এখন নাগপুর ঢুকবো। ট্রেনটা যে কোনো জায়গায় যখন তখন দাঁড়িয়ে যায়, প্রতিদিন 12-13 ঘন্টা লেট। সেই কালকে রাতে ট্রেনে চেপেছি, তখন খেয়ে উঠেছি, তারপর থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি। আমি আমার জীবনে কোনোদিন এতটা কষ্ট করিনি। এরা স্টেশনে এসে ট্রেন দাঁড়াচ্ছে আর প্রত্যেকটা লোক এসে এসে ট্রেনে চেপে যাচ্ছে। কি বলবো ভাই, এই ট্রেনটা মানে এই রুটের ট্রেন না, তারপরও বিভিন্ন লোক এসে এই ট্রেনের মধ্যে চাপছে। কত কষ্ট দেখো, কোন মাঝখানে গিয়ে দাঁড় করে দিয়েছিল, ট্রেনে যে উঠলো দেখো ট্রেনে। ও এদের জন্য দেখো, যে ক্রুগুলো নামছে এদের জন্য স্লো করলো। এই ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একদম কোনো খেয়াল রাখা হয়। আমার জীবনের সব থেকে বেকার জার্নি, যে ট্রেনে কেউ নেই, পুরো ফাঁকা ট্রেন। আমি এই রুটে আনফর্চুনেটলি চলে আসলাম। কোন দিক দিয়ে আসলাম সেটাও বলে দিচ্ছি। বিশাখাপট্টনম স্টেশনটা কিন্তু নিচে, আর উপর দিকে হচ্ছে রিটায়ারিং রুম। এই যেটা আমি ছিলাম এখানে রিটায়ারিং রুমে। তাহলে চলো রিটায়ারিং রুম থেকে বেরিয়ে গেলাম, এবার প্ল্যাটফর্মে যাওয়া যাক। আর আমার ট্রেন আছে অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস, তো দিল্লি যাবো। চলো, যদি রিটায়ারিং রুম বা ডরমেটারি যেতে চাও বিশাখাপট্টনম স্টেশনে, তাহলে কিন্তু 1 নম্বর টার্মিনাল দিয়ে ঢুক। আজকে এক্সপ্লোর করি বিশাখাপট্টনম নিউ দিল্লি অন্ধ্রপ্রদেশ সুপারফাস্ট এক্সপ্রেস। আর হ্যাঁ, এই ট্রেনটা আমাদের রুট হচ্ছে, এই ট্রেনটার রুট হচ্ছে ভায়া বিজয়ওয়াড়া বাল্লারসাও হয়ে নাগপুর যাওয়ার। কিন্তু ট্রেনটা আমাদের ডাইভার্ট যাচ্ছে। কোন দিক দিয়ে যাচ্ছে? রায়গাদা, টিটলাগড়, রায়পুর হয়ে যাবে। তো চলো 2101 কিলোমিটারে জার্নি করবো, মানে 2100 কিলোমিটারে জার্নি করব বিশাখাপট্টনম থেকে। সময় লাগবে 32 ঘন্টা 40 মিনিট। তো চলো পুরো জার্নিটা এনজয় করো আমার সাথে। এমনিতে এই ট্রেনের অফিসিয়াল স্টপেজ 19, কিন্তু ট্রেনটা যেহেতু ঘুরে যাচ্ছে তার জন্য দেখি কোথায় কোথায় দাঁড়াই। আর আজকে মেনলি এই ট্রেনটাকে কভার করার জন্য বিশাখাপট্টনমে এসেছি, ট্রেনটা ডাইভার্ট আছে বলে। তো ট্রেনটা ঘুরে যাচ্ছে, নতুন একটা রুট দিয়ে যাচ্ছে, সেই জন্য এই ট্রেনটাকে এক্সপ্লোর করবে বলে কালকে আমি মালদা থেকে এসেছি বিশাখাপট্টনম। আজকে সকালে এসেছিলাম, রিটায়ারিং রুমে ছিলাম। এদিকে দেখো ওয়েব 7 লেগে গেছে অলরেডি, এখন পাওয়ার দিচ্ছে। পাওয়ার দেওয়ার পরে ট্রেন আবার আমাদের এখান থেকে বেরিয়ে যাবে, 10টার দিকে টাইম আছে। তো রাত্রি 10টায় ছাড়বে বিশাখাপট্টনম থেকে। কালকে সারাদিন জার্নি করে পরের দিন সকাল 5টা 20-তে আমরা পৌঁছে যাব আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল নিউ দিল্লি। চলো, গাড়ি তো আমাদের ছেড়ে দিল, উঠা যাক। গাড়ি তো আমাদের ছেড়ে দিল বিশাখাপট্টনম স্টেশন থেকে একদম রাইট টাইমে 10টা বেজে 1 মিনিটে। যাই হোক, 10টা বেজে 10টার সময় পাক্কা ছাড়ার কথা ছিল, কিন্তু 1 মিনিট লেটে ছাড়লো। চলো এই 2100 কিলোমিটার পুরো জার্নিটা এনজয়। ট্রেনে কেউ নেই, পুরো ফাঁকা ট্রেন, আর আমি একাই। তো চলো তবে এরকম পুরো ফাঁকা ট্রেনে জার্নি করা যায়। পট্টনম থেকে প্রপারলি আমরা বেরোইনি, কিন্তু দেখো কেউ চেন টেনে দিয়েছে। আবার দেখো কে চেন টানলো, আবার দাঁড় করে দিল আমাদেরকে। আবার এএলপি স্যার হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন। চেন পুলিং রিমুভ করতে গেছিলো, প্রেসার রিলিজ করে এখন যাচ্ছে। দেখো গিয়ে লোকোমোটিভে চাপবে। দেখো ভাবো এদের কত কষ্ট, দেখো কোন মাঝখানে গিয়ে দাঁড় করে দিয়েছিল, ট্রেনে যে উঠলো দেখো ট্রেনে। পৌঁছে গেলাম আমরা কিন্তু বিজয়নগরম স্টেশন। আমাদের কিন্তু এখানে অফিসিয়ালি কোনো স্টপেজ নেই, একদম অফিসিয়াল স্টপেজ দেখাচ্ছে নাগপুর পর্যন্ত, যেহেতু রুট ডাইভারশন আছে। না বলা যায় না, বিজয়নগরম তো একটা মেজর স্টেশন, হয়তো দাঁড়াতেও পারে এখানে, কোনো ঠিক নেই। দেখি দাঁড়াই কিনা। ফাইনালি বিশাখাপট্টনম থেকে 61 কিলোমিটার পার করার পর পৌঁছে গেলাম এসে বিজয়নগরম স্টেশন। মাঝখানে দুবার চেন পুলিং হয়েছিল, যার জন্য আমাদের সময় লাগলো 1 ঘন্টা 23 মিনিট। যেখানে বিশাখাপট্টনম থেকে বিজয়নগরম আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, সেখানে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 22 মিনিট। এখানে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই, টেকনিক্যাল বলো কমার্শিয়াল বলো, কোনো রকম স্টপেজ নেই। বাট এই রুটটা আমাদের ডাইভারশন রুট, জানি না এখন কোথায় কোথায় দাঁড় করাতে করাতে নিয়ে যাবে। এরপরে হয়তো বড় বড় স্টেশন বোবিলি আছে, তারপরে রায়গাদা আছে, টিটলাগড় আছে, রায়পুর আছে। আমাদের কিন্তু বিশাখাপট্টনম পার করার পর অফিসিয়ালি কোনো স্টপেজ নেই নাগপুর পর্যন্ত। আনঅফিসিয়ালি টেকনিক্যালি স্টপেজ হতেই পারে, সেগুলো বলা যায় না। হয়তো লোকো পাইলট চেঞ্জ হবে, ট্রেন ম্যানেজার চেঞ্জ হবে,
যার জন্য দিতে পারে। তো চলো, নতুন রুট আমার জন্য, এনজয় করবো। তো চলো, গাড়ি তো আমাদের ছেড়ে দিল বিজয়নগরম স্টেশন থেকে। দেখি এরপরে কোথায় দাঁড়াই। বিজয়নগরম জাংশন, বিজয়নগরম স্টেশন থেকে তো বেরিয়ে গেলাম আমরা। তো চলো তাহলে, আর এখন তো অনেক রাত হয়ে গেল, তোমাদের আর কি দেখাবো বাইরে, কারণ এখন আমরা ছত্তিশগড়ে প্রবেশ করতে চলেছি। ববিলি, রায়গাদা উড়িষ্যা পড়ে, তো ববিলি উড়িষ্যার একদম কোনা কোনা দিয়ে মানে ছত্তিশগড় উড়িষ্যার বর্ডার হয়ে যাব, যেখানে প্রচণ্ড পরিমাণ পাহাড় আছে, সব অ্যালুমিনিয়ামের পাহাড়। তোমরা জানো আমি এর আগে একটা ভিডিও করে এসেছি কোরাপুট থেকে। তো যাই হোক, ওই রুটে যাচ্ছি না, কোরাপুট সাইড যাচ্ছি না, রায়গাদা হয়ে যাব, টিটলাগড় হয়ে রায়পুরের দিকে উঠে এসে দেখবে ট্রেন দেখো কত ফাঁকা, কেউ নেই। দেখো ট্রেনে কেউ নেই। আর আমি চলো তাহলে এবার একটু ঘুমিয়ে নিই আমি। তোমাদের মধ্যে কারা কারা এইভাবে ট্রেনের বাংকারের উপরে ঘুমিয়েছো কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। চলো, সকাল সকাল আমার যখন ঘুম ভাঙলো তখন দেখো পৌঁছে গেছি আমি রায়পুর জংশন, দ্য ক্যাপিটাল অফ ছত্তিশগড়। 8:40 আমাদের অ্যারাইভেল হচ্ছে রায়পুর স্টেশন। দেখো এইখানে তো আমাদের কোনো স্টপেজ নেই, বাট দেখো লোকো পাইলটসটা চেঞ্জ হবে। তো গুড মর্নিং তোমাদের সকলকে, অ্যান্ড গুড মর্নিং ফ্রম রায়পুর, দ্য ক্যাপিটাল অফ ছত্তিশগড়। তো বন্ধুরা, এই রুটটা দিয়ে তো আমার যাওয়ার কথা ছিল না, বাট আমি এই রুটে আনফর্চুনেটলি চলে আসলাম। কোন দিক দিয়ে আসলাম সেটাও বলে দিচ্ছি। বিশাখাপট্টনম থেকে আসলাম পট্টনম দিল্লি আন্ধ্রপ্রদেশ এক্সপ্রেসে। আমাদের গাড়িটা রুট ডাইভারশন আছে, তোমাদের হয়তো প্রথমেই বলেছিলাম বিশাখাপট্টনম ছাড়ার পরে। আর দেখো এখন ঘড়িতে বাজে সকাল 8:40, আর এক্স্যাক্টলি আমরা পৌঁছে গেছি রায়পুর স্টেশন। এটাই হচ্ছে রায়পুর স্টেশন। তো চলো এখানে কিছু চাটা খাওয়া যাক, আর চাটা খাওয়ার পরে আমরা বেরোচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কিন্তু বলেছিলাম যে আমাদের বিশাখাপট্টনম থেকে নাগপুর পর্যন্ত কোনো অফিসিয়াল স্টপেজ নেই। যতগুলো জায়গায় দাঁড়াচ্ছে সব কিন্তু টেকনিক্যাল স্টপেজ, কেননা লোকো পাইলট স্যার চেঞ্জ হচ্ছেন, ট্রেন ম্যানেজার, টিসি, অনবোর্ড যেসব রেলের স্টাফরা আছেন তারা চেঞ্জ হচ্ছে। সেই জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, যেমন টিটলাগড়ে দাঁড়ালো, তারপরে এদিকে এসে রায়পুরে দাঁড়ালো। রায়পুর লাইনটা হাওড়া মুম্বাই মেল লাইন কিন্তু। যাই হোক, রায়পুর থেকে একটা রুট এদিকে চলে যায়, যেটা তোমাদের বলিনি। এর আগে আমি একবার ট্রাভেল করেছিলাম, এই রুট দিয়ে গেছি বলতে গিয়ে এসেছি, তাও আবার ইটুয়ারি থেকে। ইটুয়ারি টাটা প্যাসেঞ্জার, আমার জীবনের সব থেকে বেকার জার্নি যে ট্রেনটাই আমি করেছি। আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করা প্যাসেঞ্জার ট্রেন, যার ভাড়া নেওয়া এক্সপ্রেস, সেটার নাম হচ্ছে ইটওয়ারি টাটা প্যাসেঞ্জার, যার কোনো মা বাবা নেই। কেন বলছি, তার মেন কারণ হচ্ছে ট্রেনটা যে কোনো জায়গায় যখন তখন দাঁড়িয়ে যায়, প্রতিদিন 12-13 ঘন্টা লেট, 700 কত কিলোমিটার যেন জার্নি করে ইটুয়ারি থেকে টাটা পর্যন্ত, বাট ট্রেনটার কোনো জার্ন নেই কিছু। তো চলো, এখানে লোকো পাইলট স্যার চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পরে এরপর আমাদের যেতে পারবো। দেখো আজকে তো আমাদের লোকোমোটিভ আছে ওয়েব 7 রায়পুর জাংশন। এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে, যে কোরবা রায়পুর করে, যে সকাল সকাল আমার কিন্তু একদম চা খাওয়ার অভ্যেস। যদি আমি বাড়িতে থাকি তাহলে কফি চলে, ট্রেনে থাকলে বেশিরভাগ সময় চা প্রেফার করি, না হলে কফি তো আছেই, কিন্তু এখন কফি পেলাম না যেহেতু, চা ট্রাই করছি। চলো, এটা দোকান থেকে নিলাম। হ্যাঁ, ওভারঅল চায়ের টেস্ট ঠিক আছে। তোমরা যদি আসো রায়পুরে, যদি সামনের দিকে থাকো, এই সামনের দোকানটা আছে, চাটা ট্রাই করো, রেকমেন্ড থাকলো। দেখো এদিক থেকে একটা ট্রেন চলে আসলো, হ্যাঁ অমরকণ্টক আছে। চলো, দিনের বেলা ভিডিও শুরু করছি, আর এনজয় করতে থাকো আমার সাথে। চলো তাহলে বন্ধুরা, দিনের বেলা ছত্তিশগড়ের যে অপরূপ সৌন্দর্য আজ তোমাদের দেখাবো। চলো, কামহারি স্টেশন পার করছি, সরি কুমহারি স্টেশনটার নাম। এরপরেই ভিলাইয়ের অনেকগুলো স্টেশন পড়ে, তারপরে পৌঁছে যাব দুর্গ। টোটাল রায়পুর থেকে দুর্গের ডিস্টেন্স 37 কিলোমিটার। আর হ্যাঁ, দুর্গ স্টেশন পড়ে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রায়পুর ডিভিশনের অধীনে। দেখো এটা একটা ভিলাইয়ের স্টেশন। আর হ্যাঁ, দুর্গ স্টেশনে 127টা ট্রেনের স্টপেজ আছে, যার মধ্যে 2টো রাজধানী, 2টো বন্দে ভারত। চলো, 9
9:50 আমরা দেখো পার করছি দুর্গ জাংশন। এই দুর্গ জাংশন ঢোকার আগে তোমাদের বললাম অনেক ট্রেনের স্টপেজ আছে এখানে, কিন্তু আমাদের নেই। প্রায়োরিটি দেখছো কতটা? কারণ কেন বললাম, নাগপুর পর্যন্ত আমাদের অফিসিয়ালি কোনো স্টপেজ নেই। চলো এরপরে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই যে নদীটা পার করে যাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে শিবনাথ নদী। চমকাবার কিছু নেই, আমার নামও শিবনাথ, এই নদীটার নামও শিবনাথ। দেখো ছত্তিশগড়ে তো খুব কয়লা পাওয়া যায়, এই জন্য দেখো ট্রেনে করে তো কয়লা নিয়ে যাচ্ছে। আর যেটুকু কয়লা পড়ে থাকে দেখো এইসব মহিলারা এসে সেই কয়লাগুলো পুড়িয়ে নিয়ে যায় বাড়িতে রান্না বান্না করার জন্য। আর দুর্গ স্টেশন পাস করেছি, তারপরে দেখো আমাদের দাঁড় করে রেখেছে। চলো তাহলে দুর্গ স্টেশনে তো গাড়ি আমাদের দাঁড়ালো না, দেখি এরপর একটা এই রুটের মেজর স্টেশন আছে ডোংরাগড়, রাজনাঁদগাঁও। দেখো রাজনাঁদগাঁও পৌঁছে গেলাম, 10:56 পার করছি। এরপরেই ডোংরাগড় স্টেশন আসবে, দেখি ওখানেও দাঁড়ায় কিনা। আর ডোংরাগড় থেকে শুরু হয় ডোংরাগড় ফরেস্ট। ভাই কি জার্নি হবে, আমি আগে থেকে ভাবছি ওই রুটটা নিয়ে। চলো ডোংরাগড় স্টেশন পৌঁছাবো আমরা কিছুক্ষণ পরে। আর চারপাশের সৌন্দর্য দেখছো, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখো পৌঁছে গেলাম ডোংরাগড় স্টেশন, এরপরে শুরু হবে ডোংরাগড় ফরেস্ট। 11:38 তো ডোংরাগড় স্টেশন পার করছি আমরা। এরপরেই না ডোংরাগড় ফরেস্ট আসবে, সেটা তোমাদের দেখাবো চলো। আর পাহাড়ের মধ্যে একদম ঢাকা থাকবে পুরো এলাকা। আমরা পৌঁছে গেলাম ডোংরাগড় স্টেশন। আর ডোংরাগড় স্টেশনে প্ল্যাটফর্ম পাইনি, কিন্তু প্ল্যাটফর্মের অপোজিট সাইড মানে এদিকে প্ল্যাটফর্ম, মাঝখানে লাইনে আমাদের দাঁড় করালো। মনে হয় এখানে ক্রু মেম্বার চেঞ্জ স্টেশনে এসে ট্রেন দাঁড়াচ্ছে, আর প্রত্যেকটা লোক এসে এসে ট্রেনে চেপে যাচ্ছে। কি বলবো ভাই, এই ট্রেনটা মানে এই রুটের ট্রেন না, তারপরও বিভিন্ন লোক এসে এই ট্রেনের মধ্যে চাপছে। ক্রু মেম্বার চেঞ্জ হবে, সেই জন্য দেখো দাঁড়ালো। এরা নেমে যাচ্ছে। আচ্ছা, এরা ডোংরাগড় পর্যন্ত নিয়ে আসলো রায়পুর থেকে, এরপরে আর যাবে না। চলো তাহলে চলো, ডোংরাগড় স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল। আচ্ছা, এখানে দাঁড়ানোর মেন কারণ হচ্ছে ক্রু মেম্বার চেঞ্জ হলো, লোকো পাইলট চেঞ্জ হলো। তো এরপরে আমাদের কিন্তু সরাসরি স্টপেজ মনে হয় গন্ডিয়া দিতে পারে, কারণ গন্ডিয়া একটা বড় মেজর স্টেশন। আর হ্যাঁ, একটা জিনিস, আমরা কিন্তু এখান থেকে ছত্তিশগড়কে বাই করে দেবো, এরপরেই আমরা ঢুকে যাবো মহারাষ্ট্রে। চলো মহারাষ্ট্রে তোমাদেরকে অ্যাডভান্স স্বাগতম। চলো এরপর আর কয়েকটা স্টেশন আছে, তারপরেই আমরা মহারাষ্ট্রে প্রবেশ করব। আর মহারাষ্ট্রে প্রবেশ করার আগে এই যে বরতলা স্টেশনটা পার করছি না, এটার পরেই কিন্তু আমরা মহারাষ্ট্রে ঢুকে যাব। এটাই ছত্তিশগড়ের লাস্ট স্টেশন। যাই হোক, এখানে কিন্তু গাড়ি আমাদের দাঁড়ালো না। চলো এরপরে তোমাদের এই রুটের একটা টানেল দেখাবো। এদিক থেকে দেখো WEG-9 আসছে, লোকো পাইলটসেরকে দেখো ফ্ল্যাগ দেখাচ্ছে, কিন্তু ওদিকে পাহাড় একটা, দারুণ সৌন্দর্য। চলো দারেকাসা স্টেশন পার করছি। এই দারেকাসা স্টেশন কিন্তু মহারাষ্ট্রে পড়ে। এরপরেই একটা টানেল দেখাচ্ছি তোমাদের, এই যে টানেল। মহারাষ্ট্রে প্রবেশ করে করে এই টানেলের দর্শন হয়ে গেল ভাই। ভাবতে পারিনি যে এই রুটে এসে টানেল দেখতে পাবো আমি। আর সত্যি টানেলটা অনেক বড় ছিল, কিন্তু দেখো টানেল থেকে বেরোলাম, আর ওই দিক দিয়ে দেখো লাইনটা, ওই লাইনে মনে টানেল পড়বে না, ওটা পাহাড় কেটে করা আছে। আর দেখো এই রুটের কার্ভটা দেখতে এত সুন্দর লাগছে, ওইদিকে পাহাড়, এদিকে দেখো জঙ্গল, আর তার মাঝখানে আমরা যাচ্ছি। কি দারুণ লাগছে ওয়েব 7টাকে দেখতে, এরকম কার্ভের সৌন্দর্য। সত্যি মহারাষ্ট্রে প্রবেশ করে খুব ভালো লাগলো আমার। আর এই দিকে দেখো একটা ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনটার পিছনে দেখো একটা মিল্ক ট্যাঙ্কার লাগানো আছে। এই দেখো গন্ডিয়া স্টেশন ঢোকার আগের মুখে আমাদেরকে কিন্তু দাঁড় করেই রাখলো। আর দাঁড় করানোর মেন কারণ হচ্ছে যে ওই দিক দিয়ে হয়তো কোনো গাড়ি পাস করবে। আর তোমাদের একটা স্পেশাল জিনিস আজকে আমি দেখাতে চেষ্টা করব, যদি সম্ভব হয়তো। কি জিনিসটা? নাগপুর ঢোকার মুখে ডায়মন্ড ক্রসিং আছে, ইন্ডিয়ার প্রথম ডায়মন্ড ক্রসিং তৈরি হয় নাগপুরেই। তো সেই নাগপুর ঢোকার মুখে হয়তো আমরা যাব, যদি আমরা কোচিং এয়ার দিয়ে যাই তাহলে দেখতে পাবো, যদি গুডস এয়ার দিয়ে যাই তাহলে দেখতে পাবো না। মানে 1, 2, 3, 4, 5, 6 এই প্ল্যাটফর্মগুলোতে যদি নাগপুরে দেয় তাহলে 100% দেখা যাবে, আর যদি 8-এ দিয়ে দেয় দেখা যাবে না। কিন্তু চেষ্টা করব তোমাদের দেখানোর। আর একটা জিনিস, মহারাষ্ট্রে তোমাদের স্বাগত, কারণ আমি বর্তমানে মহারাষ্ট্রের উপরে দাঁড়িয়ে আছি। এটা মহারাষ্ট্র পড়ে, এরপরে গন্ডিয়া। এই ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একদম কোনো খেয়াল রাখা হয় না। তার মেন কারণ হচ্ছে দেখো এই যে পিছনে অনবোর্ড ট্রেন ক্লিনিং স্টাফ, এরা কি করছে, এসিতে থাকছে, স্লিপারে থাকছে, কিন্তু অথচ সামনে একটা কোচ আছে DL1,
কোচটা জাম্প হয়ে আছে, বাথরুম যাওয়া যাচ্ছে না, কিন্তু এদের কোনো পাত্তা নেই। যখন কমপ্লেন করব, কমপ্লেন করার পর দৌড়তে দৌড়তে এসে বলবে কমপ্লেন উইথড্রল করো। ঠিক আছে, সেটা নয় মানলাম, কিন্তু এদেরকে আমি বললাম, বলার পরে এরা উত্তর কী দিচ্ছে যে করব না। তো ঠিক আছে, আমার কাছেও রাস্তা আছে। 5 মিনিট দাঁড়ানোর পর গাড়ি তো আমাদের ছাড়লো স্টেশনটা, গন্ডিয়ার আগের স্টেশন থেকে। এরপরে আমরা গন্ডিয়া ঢুকছি। আর সবথেকে বেশি আমার খিদা লেগেছিলো খুব। তো এই দেখো ব্যাগের মধ্যে তো আমার সবসময় থাকে এগুলো ঝাল ঝাল জিনিস, আমার পছন্দের খাবার এগুলো, খুব ঝাল জিনিস। দেখো বন্ধুরা, পৌঁছে গেলাম আমরা গন্ডিয়া জাংশন। গন্ডিয়া একটা মেন জংশন স্টেশন। এখানে 122টা ট্রেনের স্টপেজ আছে, যার মধ্যে 22টা ট্রেন অরিজিনেটিং হয়, 22টা ট্রেন এখান থেকে টার্মিনেটিং হয়। আর এই যে গন্ডিয়া স্টেশনটা, এটা কিন্তু মহারাষ্ট্রে পড়ে। আর SCER, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অধীনে আছে, নাগপুর ডিভিশনের অধীনে পড়ে গন্ডিয়া স্টেশন। দাঁড়াবে মনে হয়, ক্রুগুলো নামবে এখানে। কি ব্যাপার, মাঝখানে দাঁড় করে দিল? ও এদের জন্য, দেখো যে ক্রুগুলো নামছে, এদের জন্য স্লো করলো। দেখো গন্ডিয়া স্টেশনে কিন্তু দাঁড়ালো না আমাদের ট্রেন। আরে এইভাবে কিভাবে চড়বে এরা সব? থ্রু পাস দেওয়া আছে, বেরিয়ে গেলাম গন্ডিয়া থেকে। গন্ডিয়া স্টেশনে কিন্তু আমাদের গাড়ি দাঁড়ালো না। আর এই রানিং অবস্থায় অনেক লোক, যেমন ওখানে তোমাদের দেখালাম লোকো পাইলট নামলো যখন, মানে ক্রু মেম্বারগুলো নেমে গেল এখানে, তাদের জন্য ইঞ্জিন যেমন স্লো করেছিল, অনেক লোক কিন্তু দৌড়তে দৌড়তে এই বগিতে উঠতে গেল। গন্ডিয়া স্টেশন থেকে বেরোনোর সময় একজন ভদ্র মহিলা ট্রেনে এই রানিং অবস্থায় এসে উঠতে যায়। সব থেকে যেটা খারাপ লাগলো যে উনি এমনভাবে পড়ে গেলেন, বলার নেই, খুব কষ্ট হলো। আর একটা জিনিস তোমাদের কাছে অনুরোধ করবো, এরপর তোমরা যখন ট্রেন জার্নি করবে, কোনো ট্রেন যখন কোনো স্টেশনে দাঁড়াবে না, বাট স্লো করে পার হবে, সেই সময় দয়া করে ওই ট্রেনে চাপতে যাবেন না, তাহলে এরকম বিপদ হবে। চলো তাহলে, গন্ডিয়া থেকে বেরোনোর পর আমরা 129 কিলোমিটার পর নাগপুর পৌঁছাবো, যেখানে গিয়ে আমরা আমাদের মেন লাইনের সাথে মিলে যাব। মানে আমাদের আসল রুট নাগপুর থেকে শুরু হবে দিল্লি পর্যন্ত। দেখো তুমসার রোড জাংশন স্টেশন পার করছি, এরপরে আরও কয়েকটা স্টেশন আছে, তারপরে আমরা পৌঁছে যাব নাগপুর। আর নাগপুর ঢোকার আগে তোমাদের বললাম আমি ডায়মন্ড ক্রসিং দেখাবো। সত্যি যদি ভাগ্যে থাকে দেখানোর চেষ্টা করব। এটা ঘাট স্টেশন। এরপরেই তোমাদের দেখাবো আমি 20826 নাগপুর বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস। দেখো কি দারুণ আসছে ধুলা উড়িয়ে। এটার আমি রিল বানিয়েছি, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো এই ভিডিওটা। তো দেখো আমরা পার করছি কানাহান জাংশন। এরপরেই তোমাদের একটা খুব পুরনো ব্রিজ দেখাবো, যে ব্রিজটার উপর দিয়ে এখন আর ট্রেন চলে না, তার পাশে লাইন তৈরি হয়েছে। পৌঁছে গেলাম সেই ব্রিজটার উপরে। সত্যি প্রথমবার যখন দেখলাম এই ব্রিজটাকে আমি, এত সুন্দর লাগলো, যে ইংরেজদের সময় তৈরি করা ব্রিজ। এই দেখো এখন আর ব্যবহৃত হয় না এই ব্রিজটা। এরপরে কামটি স্টেশন দেখো পার করছি, তারপরে আমরা নাগপুর পৌঁছে যাব। 3টা বাজতে চললো আর আমরা এখন নাগপুর ঢুকবো। আর নাগপুর ঢুকার বাইরে আউটারে দেখো দাঁড় করিয়েছে। আর ওইদিকে যে গাছগুলো দেখছো এত সুন্দর সুন্দর সব সাদা হয়ে আছে, এগুলো সব কিন্তু তুলোর গাছ, এগুলো থেকে তুলো হয়। এত সুন্দর একটা এরকম তুলোর গাছ জীবনে প্রথম কোনোদিন দেখলাম। নাগপুর ঢোকার মুখে দাঁড় করেছিল। আর নাগপুর ঢুকবো আমরা, আর তার মাঝখানে লাস্ট একটা কামটেবল স্টেশনটা পার করলাম। এরপরে আগে সামনে আরেকটা স্টেশন আছে, তারপরে কিন্তু নাগপুর। আর গাড়ি আমাদের এত স্লোলি নিয়ে যাচ্ছে এই লাইন থেকে, ভাবার যায় না। সত্যি কথা বলতে এত খিদে পেয়েছে আমার, কারণ সকাল থেকে তোমরা দেখলে আমি এক কাপ চাই খেয়েছি শুধুমাত্র রায়পুরে। তারপর না সামনের দিকে আছি DL1 সামনে, তারপরেই আছে B1, কিন্তু কোনো প্যান্ট্রি কারের কোনো স্টাফ এই বগিতে এসে চাপছে না যে খাওয়ার কিছু নেবো। আর ট্রেনটা তো তোমরা জানো বিশাখাপট্টনম থেকে একদম নাগপুর পর্যন্ত ননস্টপ স্টপেজ আছে, দাঁড়াচ্ছে সব টেকনিক্যাল স্টপেজ, কমার্শিয়াল না কিন্তু সেগুলো, যার জন্য কোনো খাবার দাবার কিচ্ছু উঠছে না। খুব খিদে পেয়েছে, তারপরে অবস্থা খারাপ। ঘড়িতে এখন দুপুর 3:41। আর আমরা এখন দেখো পৌঁছে গেছি কালামনা স্টেশন। এই কালামনা স্টেশন পার করার 6 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব নাগপুর। সব থেকে যেটা ভালো লাগবে যে কালামনা স্টেশন পার করার পরে পরে ডায়মন্ড ক্রসিং নিয়ে দেখা পাবো। আর সব থেকে বড় যেটা আফসোস হচ্ছে আমার খুব, যে খুব খিদে পেয়েছে আমার।
এত খিদে পেয়েছে, তারপরেও ট্রেনের মধ্যে কোনো খাবার দাওয়ার কিছু আসছে না, আমরা প্যান্ট্রি কারে কেউই নেই ট্রেন। খাবার নেওয়ার জন্য আমার কম্পার্টমেন্টটা তো এমনভাবে সামনে দিয়েছে DL1, তারপরে এসি, আর এসিতে ওখানে গেট বন্ধ করা আছে, মানে কোনোভাবে আসতে পারবেন না। তো আমি এসে প্যান্ট্রিকার স্টাফদের বললাম যে দেখুন দাদা, আপনারা তো কেউ খাবার নিয়েও গেলেন না ওখানে যে আমরা খাবারটা কিনবো বা খাবো। সেই কালকে রাতে ট্রেনে চেপেছি, তখন খেয়ে উঠেছি, তারপর থেকে এখনও পর্যন্ত না খেয়ে আছি। আমি আমার জীবনে কোনোদিন এতটা কষ্ট করিনি। এর আগে আমি একবার ট্রাভেল করেছিলাম বিশাখাপট্টনম থেকে ইটারসি পর্যন্ত স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেসে। ওই ট্রেনে খুব সুন্দর খাওয়ার দাওয়ার ফ্যাসিলিটি ছিল, বাট এত বাজে ট্রেন এই ট্রেনটা, মানে রেকগুলো পাল্টে দিয়েছে। আমি ম্যানেজারকে গিয়ে বললাম, তো উনি বলছেন যে দেখো ট্রেনটা তো কোচগুলো একদম উল্টাপাল্টা করে দিয়েছে, যার জন্য কেউ ওখানে যেতে পারছে না। তাই আমি বললাম যে দেখুন, এটা তো বুঝতে পারলাম, কিন্তু আমাদেরও তো কষ্টটা একটু দেখুন, এতগুলো প্যাসেঞ্জার, ওখানে বাচ্চারা আছে, সবাই আছে। চলো দেখি, নাগপুর তো ঢুকবে এরপরে 4:30টায় মনে হয় নাগপুর ঢুকবে, দেখি কিছু ওখান থেকে খাবার নিয়ে নেবো, তারপরে একবার ননস্টপ ভোপাল। দেখো আমাদের দাঁড় করে বাস করাচ্ছে। ব্যাগের মধ্যে খুঁজে একটা বিস্কুটের প্যাকেট পেলাম, এই বিস্কুটটাই খাওয়া যাক, এটা খেয়ে থাকতে হবে মনে হয় আজকে সারাদিন আমার হয়ে গেল। বিকাল হচ্ছে, এখন নাগপুর ঢুকবো। আধা ঘন্টা দাঁড়ানোর পর কালামনা স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু এই যে লাইনটা চলে যাচ্ছে না, এই লাইনটা ইটারসির লাইনটাকে জুড়ে দিবে আগে। তো আমি এলপি স্যারের সাথে কথা বললাম, উনি বললেন যে এরপরে হয়তো আরও 1 বছরের মধ্যে যেসব গাড়িগুলো নাগপুরে গিয়ে ইঞ্জিন চেঞ্জ করছে, দিল্লির দিকে যায়, সেই সব গাড়িগুলো কিন্তু এটা দিয়ে বেরিয়ে যাবে নাগপুরকে বাইপাস করে। চলো এরপরে তোমাদের ডায়মন্ড ক্রসিং দেখাবো, সেই বিখ্যাত ডায়মন্ড ক্রসিং দেখাচ্ছি। देखो डायमंड क्रॉसिंग, ये देखो डायमंड क्रॉसिंग, और उधर उधर से देखो और एक ट्रेन भी आ रही है, देखो। तुम उधर ही जाओगे अभी? और देखो मैं तो उधर ही जाऊंगा, इटारसी वाला लाइन वही है। ফাইনালি আমরা এখন নাগপুর ঢুকতে চলেছি, আর নাগপুর ঢোকার আগে তোমাদের ডায়মন্ড ক্রসিংটা দেখালাম, আর ওই দিক দিয়ে দেখা একটা প্যারালাল রেস তোমাদের দেখালাম। আমাদের সাথে সাথে ঢুকছে ইটারসির দিক থেকে তামিলনাড়ু সুপারফাস্ট এক্সপ্রেস, মোস্ট প্রায়োরিটি গাড়ি, নিউ দিল্লি থেকে চেন্নাই যাচ্ছে এই গাড়িটা। চলো আমাদের অ্যারাইভেল হচ্ছে নাগপুর স্টেশনে। আর দেখো নাগপুর ঢোকার মুখে এটাই হচ্ছে রামঝুলা, লোকোমোটিভটা আছে না লালাগুড়ার, এই লোকোমোটিভটা আমাদের লাগবে কিন্তু এখানে। পৌঁছে গেলাম আমরা নাগপুর স্টেশন, তাও আবার 2 ঘন্টা লেট। কি করে জানো, আমরা যে রুটটা দিয়ে আসলাম ওই রুটের ডিস্টেন্স কিন্তু 177 কিলোমিটার কম, তারপরেও আমাদের গাড়ি দেখো 2 ঘন্টা লেটে এসে ঢুকলো। গাড়িটার এখানে পৌঁছানোর টাইম ছিল দুপুর 2:05। 70 টাকাতে নাগপুর স্টেশনে এসে খাবারটা নিলাম এই ভাইটার কাছে। এটা 70 টাকার একটা খাবার, খাবারের মধ্যে কি কি দিয়েছে দেখো, চামচটা নিচে রেখে, একটা তরকারি চানা, একটা ডাল আছে, একটা তরকারি আর ভাত আছে। লোকোমোটিভটা তো আমাদেরকে এখানে ডিট্যাচ করে ওই দিক দিয়ে আবার পাশের লাইনে ঢুকে যাবে। ইঞ্জিন তো আমাদের চেঞ্জ হয়ে গেল নাগপুর স্টেশনে, এবার ইঞ্জিন কিন্তু সামনের দিকে লাগলো, এবার আমরা হয়ে গেলাম সবার পিছনে। নাগপুর সম্বন্ধে যদি তোমাদের বলতে হয়, তো নাগপুর পরে সেন্ট্রাল রেলওয়ে নাগপুর ডিভিশনের অধীনে আসে। স্টেশনে টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে, 241টা ট্রেনের স্টপেজ আছে, তার সাথে এখানে 22টা ট্রেন অরিজিনেটিং হয়, 22টা ট্রেন এখান থেকে টার্মিনেটিং হয়। অনেক বড় একটা স্টেশন নাগপুর, আর নাগপুর থেকে অনেকগুলো ডাইরেকশনের রুট কেটে আছে। যে রুটটা দিয়ে আমরা আসলাম সেটা একটা রুট, আরেকটা রুট কেটে যাচ্ছে ইটারসির দিকে, এদিকে একটা রুট চলে যাচ্ছে ভুসাবলের দিকে। নাগপুর অনেক বড় একটা স্টেশন। মাত্র 3টে বগির ট্রেন কিন্তু, মাত্র। আমাদের কলকাতা মেট্রোতে অনেকগুলো রেক থাকে, এটাতে মাত্র 3টে মাত্র রেক। আমাদের ছেড়ে দিল নাগপুর স্টেশন থেকে একদম 5টা বাজতে 1 মিনিট দেরি আছে। যাক 4:59 ছাড়লো। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ কিন্তু একবারে সরাসরি ভোপাল, 300 কত কিলোমিটার যেন ডিস্টেন্স আছে মাঝখানে, ইটারসিকেও বাইপাস করবো, এত প্রিমিয়াম। একদম 5টার সময় আমরা বেরিয়ে গেলাম নাগপুর থেকে। দেখো এই লোকোমোটিভটা তো আমাদের পুল করে নিয়ে এসেছিলো, তোমাদের দেখালাম, এইটাই সেই লোকোমোটিভ কানপুর। আর এটা দেখো সেই রামঝুলা। নাগপুর থেকে তো বেরিয়ে গেলাম আমরা, একদম ঘড়িতে 5টার সময় আমাদের ডিপার্চার হলো। যাই হোক গাড়ি কিন্তু লেট আছে 3 ঘন্টার কাছাকাছি। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ একবারে ভোপাল, মাঝখানে কোথাও নাই, না ইটারসিতেও না, ইটারসি বাইপাস দিয়ে বেরোবো। বাই বাই নাগপুর, আবার আসবো। এই দেখো নিউ দিল্লি স্টেশন, এটাই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। আর বেরিয়ে বেরিয়ে সামনাসামনি দেখো মেট্রো।